সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকে দুজন অতিথি, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। সাকি, আপনাকে স্বাগত। আর মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাকি, আপনাকে দিয়ে শুরু করি। আজকের দিনের খবর আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল আজকে। সেটা আরও 15 দিন বাদে সেটা প্রধান উপদেষ্টা সম্ভবত এটা পাঠ করবেন। কিন্তু গত রাত্রে অনেক নাটকীয়তার পর সিদ্ধান্ত বদল হয়েছে। আজকে তাদের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। আপনি নিশ্চয়ই জানেন পুরো বিষয়টা, আমার জানারই কথা। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণা আমি মনে করি থাকতে পারে, থাকা দরকারও। এটা আমাদের ইতিহাসের একটা বাক পরিবর্তনকারী ঘটনা এবং নতুন অনেক সম্ভাবনা যেমন আমাদের সামনে উন্মোচিত করেছে, একই সাথে আবার আমরা যদি ধৈর্যের সাথে এবং ইতিবাচকভাবে এই পুরো উত্তরণটা, পলিটিক্যাল ট্রানজিশন, রাজনৈতিক উত্তরণটাকে গণতান্ত্রিক পথে আমরা যদি নিয়ে যেতে কোনো ধরনের ব্যর্থতা দেখাই, তাহলে আমরা বড় ধরনের বিপদেও পড়তে পারি। তো দুটো সম্ভাবনাই আমাদের এখানে আছে। তো সেই জায়গা থেকে একটা ইতিবাচক গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের জন্য আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের, নানান স্রোত সেই অভ্যুত্থানে মিলেছে। ফ্যাসিস্ট একটা সরকার এবং তার ভয়ঙ্কর একটা হত্যাযোগ্য শাসনের বিরুদ্ধে। তো এইটা প্রাথমিক বিজয় হয়েছে, শাসকের পতন ঘটেছে। কিন্তু তারা যেভাবে পুরো ব্যবস্থাটাকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছিল, সেইটার বদল ঘটানোর সংগ্রাম কিন্তু কেবল জুলাইয়ে উত্থাপিত হয় নাই। সেইটার বদল ঘটানোর সংগ্রাম আরো বহু আগে থেকে চলমান ছিল। সেই চলমান বিভিন্ন পর্বে বিভিন্ন রূপ নিয়েছে। আমরা বলতে পারি আমরা বহু আগে থেকে লড়ছি, কিন্তু একটা পর্যায়ে এসে যদি 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে যেভাবে এমনকি বড় রাজনৈতিক দলগুলো এবং বিশেষভাবে বিএনপিও যখন এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে একটা পরিবর্তন আনার ব্যাপারে সম্মত হলো এবং তারাও তাদের দলের দিক থেকে কর্মসূচি গ্রহণ করলো 27 দফা, আবার যুগপৎ জায়গা থেকে 31 দফার কর্মসূচি আসলো, সেই জায়গা থেকে ফ্যাসিস্ট ব্যবস্থার বদল, গণতান্ত্রিক রূপান্তর কিংবা মেরামত কিংবা সংস্কার কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ এটা কিন্তু এসেছে আগেই। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে এই আওয়াজটাই আবার নতুন করে আরও গভীর এবং আরও নতুন প্রত্যাশার উচ্চতায় উঠল। এই যে জায়গাটা, এটাকে সবাই, তো আমি আগেই বললাম যে অনেকগুলো স্রোত এসছে, ফলে এই অভ্যুত্থানের মধ্যে অংশীদার সব সংগঠনেরই বিভিন্ন রকম মত পার্থক্য সত্ত্বেও কতগুলো কমন জায়গা আছে, আবার পার্থক্য আছে। এই দুইটা জিনিসই আমাদের খেয়াল রাখা দরকার, যে আমাদের ঐক্য তৈরি হয়েছে, কিছু পার্থক্যের জায়গা আছে। যখন আমরা একটা অভ্যুত্থানের ঘোষণা দিতে যাই, তখন কিন্তু এই অংশীজন সকলেরই একটা বলতে পারেন যে অংশগ্রহণ, মতামত, তাদের চিন্তা এবং ঐক্যের প্রতিফলনটা তৈরি করতে হয়। এখন এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিক থেকে আগেই এরকম একটি ঘোষণার কথা তোলা হয়েছিল, কিন্তু তারপরে এটা নিয়ে যে সকলের সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যবদ্ধ ঘোষণা তৈরির কাজ, সেটা খুব জোরালোভাবে আগায়নি। সম্ভবত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিক থেকে কিংবা তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় নাগরিক কমিটি, তারা নিজেরাই হয়তো এরকম কোনো উদ্যোগ রেখেছিল তাদের মধ্যে। কিছুটা বলতে পারি যে হঠাৎ করেই 28 তারিখে এসে কিংবা 29 তারিখে এসে এই আলোচনাটা আসলো যে তারা একটা ঘোষণা দেবে, এবং তারপর তারা সংবাদ সম্মেলন করে বলল এবং তারা সকলের অংশগ্রহণটা চাইলো। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে এরকম একটি ঘোষণা তৈরিতে যে অংশগ্রহণ এবং মতামত এবং সকলের একটা সম্মিলিত জায়গা তৈরি হওয়া, সেটা আসলে সম্ভব ছিল না। ফলে সেদিক থেকে একটা পথ ছিল যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা নিজেদের ঘোষণা মনে করে সেটা তারা উত্থাপন করা এবং সকলের আলোচনার জন্য উন্মুক্ত করা। আরেকটা হচ্ছে যে না, এটাকে স্থগিত রেখে সবার সাথে আলাপ আলোচনা করেই করা। এবং সরকারের দিক থেকে এইটা একটা যে এখন উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা হয়তো আরও আগে নিলেই ভালো হতো।
সেই ক্ষেত্রে এই উদ্যোগটা সবাই মিলে একটা জায়গাতে তো পৌঁছানো যেতেই পারে, কারণ এর তো একটা কমন মিনিমাম বক্তব্য আছে থাকা উচিত এবং থাকা উচিত, এটা আমি মনে করি। ফলে আজকে ওদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করেছে, সেটা তাদের একটা নিজস্ব কর্মসূচি, যেখানে কিন্তু যে ঘোষণার প্রশ্নটা জুলাই অভ্যুত্থানের ঘোষণা, সেইটা একটা আরো সার্বিক এবং সম্মিলিত প্রশ্ন। সেই প্রশ্নে এখন আলাপ আলোচনা হবে। এই আলাপ আলোচনাটার গণতান্ত্রিক উপায়েই যা কিছু হওয়া উচিত। অনেক ধন্যবাদ সাকি আপনাকে। মোশাররফ হোসেন ঠাকুর, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ মতি ভাই আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ রাজনৈতিক আলোচক সবাইকে শুভেচ্ছা। দেখুন, আপনি তো কথা খুব কম বলেন আর খুব অল্পতে সেরে ফেলেন। আমি বলি যে প্রত্যেকটা জিনিসের একটা পটভূমি থাকে আর একটা থাকে ফলাফল। তো আমি একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পরে আইনের ছাত্র হিসাবে আমি জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা কার্যকারণ প্রথম বর্ণিত হয়, প্রেক্ষাপট, পটভূমি কেন, আর একটা হলো এটার ফলাফল কি, মাঝখানে বর্ণনা যাই থাকুক না কেন। আর এর উপরে হচ্ছে সব আগে হচ্ছে এটা নিয়তটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কার্যের ফলাফল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, আপনি কি নিয়তে করতেছেন এটা। তো আমাদের সামনে একটা স্বাধীনতা আর ঘোষণাপত্র আছে। এটা ঘোষণাপত্রটা লেখা হয় 14 তারিখ, 10 তারিখে যেহেতু সরকার গঠন করা হবে ঘোষণা দেওয়া হলো, 10 তারিখে এফেক্ট দেওয়া হয়, 17 তারিখে এটা ঘোষণা করা হয় জনসমক্ষে। তো এটা 71-এর কথা, 71-এর এপ্রিলের কথা বলছি। তো এপ্রিল 14 তারিখে এটা লেখা ফাইনাল চূড়ান্ত হয়, ড্রাফট 17 তারিখে এটা পাঠ করা হয় আর 10 তারিখ থেকে এফেক্ট দেওয়া হয়। তো এখন আপনি দেখুন এটার ফলাফল কি, এটার ফলাফল কি হলো? ফলাফল হলো যে বাংলাদেশের সপক্ষে যে স্বাধীন আর্মি তৈরি হলো জেনারেল উসমানীর নেতৃত্বে। জেনারেল উসমানী সিনিয়র হওয়ার পরেও তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলামকে স্যালুট করলেন। সামরিক বাহিনী, বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী, স্বাধীন বাংলাদেশ সরকার যে ঘোষণাপত্র বলে গঠিত হলো, সেই সরকারকে স্যালুট করলো, আনুগত্য জানালো। এটা হলো প্রথম ফলাফল। এবং এরপরের ফলাফলটা হচ্ছে বাকি 9 মাস যুদ্ধটা এদের নেতৃত্বে হলো। 11টা সেক্টরগুলি ভাগ হলো, অন্যান্য হলো, এই ব্রিগেড হলো 3টা, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, এগুলি। তো এই ঘোষণাপত্রের মাধ্যমে অর্জনের লক্ষ্য কি? অর্জনের লক্ষ্য কি? এটা কি সংবিধানের উপরে স্থান পাবে? এটা কি আগের যে সংবিধান সেটা বাতিল করে দিবে? না, এটা কি শুধুমাত্র ইতিহাসের একটা অধ্যায় হিসাবে পাঠযোগ্য অধ্যায়ে সংযোজিত হবে? 3 এবং চতুর্থত হচ্ছে যে এদেরকে কারা, এর মধ্যে দিয়ে কি কর্তৃত্ব তৈরি হবে, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই কর্তৃত্বকে কারা আনুগত্য জানাবে, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আনুগত্য জানাবে কিনা, জনগণ আনুগত্য জানাবে কিনা, এটার ফলাফল কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো আমি এটার মধ্যে 5 তারিখে যদি হতো, যে আমি আপনাকে বলি যে স্বাধীনতা যুদ্ধের আগে বিয়ের কাবিন এবং কলেমা আগে, এরপরে বাসর, এরপরে সংসার। তো সংসারে তো ভাই 4 মাস চলে গেছে, ভাই 4 মাস 5 মাস। তো এখন এসে মনে হলো কেন যে কলেমা পড়া হয় নাই, কাবিনও হয় নাই? এইরকম কলেমা কাবিন গত 15-10 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে আসছে। 27 দফা, 31 দফা আন্দোলন সংগ্রাম সবই চলছে, যুগপথ চলছে, এক মঞ্চে চলছে। তো 14 দফা ছিল, 14 দফা ছিল, 27 দফা ছিল, 31 দফা ছিল, জুনায়েদ সাকি বলেছেন। এবং 31 দফায় ইটস নট দ্য প্রপার্টি অফ বিএনপি, এটা বিএনপির না, তো এটা সকল রাজনৈতিক প্রায় 62টা রাজনৈতিক দল একমত হয়ে তারা 27 দফার পরে, 27 দফা হয় 22 সালের 19শে ডিসেম্বর এবং 31 দফাটা হয় 13ই জুলাই 2023। মানে এইখানে প্রায় 1.5 বছর কাজ করে আছে 31 দফার পেছনে সকল রাজনৈতিক দলগুলি। তো এখন আপনি এটার মাধ্যমে বিলম্বিত হলে কি করা যাবে না?
বিলম্বিত হলে এটা ইতিহাসের পার্ট একটা লিখতে পারে সবাই মিলে, কার কি ভূমিকা ছিল, কার কি ছিল না। বাট এইটার মাধ্যমে যদি আপনি ফলাফল অর্জন করতে চান, অর্জনের ফলাফলের অর্জন নিয়তটা কি, আর কি ফল চান, কি ফল চান, এটা সমস্যা তো নাই। আপনি ফলটা চান কি? আপনি কি সামরিক বেসামরিক আমলাতন্ত্র জনগণ আপনাকে আইসে একটা কর্তৃত্ব তৈরি করবেন, কর্তৃত্ব তৈরির মাধ্যমে এদেরকে আনুগত্য স্বীকার করবেন, নাকি এটা ইতিহাসের পাঠ রচনা করবেন, ইতিহাসের অধ্যায় রচনা করবেন? ইতিহাসের অধ্যায় রচনা করলে আমার কোনো সমস্যা নাই, ইতিহাস অধ্যায় রচনা করতে গেলে সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন এটা আমাদের সবাইকে মানতে হবে, তাহলে আমার সাথে এটা আলোচনা করতে হবে। বিভিন্ন স্টেক যারা ছিলেন, এই আন্দোলনের যারা স্টেক ছিলেন, সবার সাথে আলোচনা করতে হবে। এমনকি সামরিক বাহিনী এটার একটা স্টেক এই আন্দোলনের। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মানে প্রধান উপদেষ্টা সবার সাথে কথা বলবেন, আমি তো তাই তো শুনেছি। হ্যাঁ, প্রধান উপদেষ্টা যদি আলোচনা করে এটার উদ্দেশ্য ঠিক করেন, প্রথম কথা হচ্ছে নিয়তটা কি এটা ঠিক করেন, এটা কিভাবে হবে, এটার ফলাফল কি হবে, এগুলো ঠিক করে যদি এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করেন কোনো আপত্তি নাই। তবে এটা নিয়ে যদি জটিলতা পাকাইতে চেষ্টা করেন, মানে আমরাই সর্বেসর্ব, আমরাই কর্তৃত্ব, আমাদেরকে স্যালুট করো, আই এম নট অ্যাগ্রিড। অনেক ধন্যবাদ সাকি। একটু মৌলিক পার্থক্য আছে কির মধ্যেই। উনি যেটা বলছেন যে 4 মাস পরে এটা করার মধ্যে দিয়ে আপনার নিয়ত বা উদ্দেশ্যটা কী, এখন আপনি যদি নিজেরাই দাবি করেন যে এই সব সাফল্য আমাদের, তখন তো তিনি বলছেন যে আমরা এটার সাথে নেই। আপনি কি বলছেন? না দেখুন, এইটা তো আসলে মানে যে দাবি করবে, দাবি কেউ করতেই পারে, কিন্তু তার দাবিটা ন্যায়সঙ্গত হবে কিনা, দাবিটা যৌক্তিক হবে কিনা, দাবিটা মানে আসলে মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই দিক থেকে আমি মনে করি এটা কোনোটাই হবে না। কেননা অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা নিঃসন্দেহে ছাত্রদের যে ভূমিকা, সেটার আমাদের স্বীকৃতি আমাদের আছে। আমরা তাদের মানে শুধু প্রশংসাই না, আমরা তাদেরকে অভিনন্দিত করি। আমরা তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকাকে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। কিন্তু এই আন্দোলনের একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি, জমিন তৈরি, মানুষের চৈতন্য এবং আকাঙ্ক্ষা তৈরি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনের শেষ পর্যন্ত অংশগ্রহণকারী হিসেবেও এখানে বাংলাদেশের জনগণ আছে। এইখানে ছাত্র, শ্রমিক, জনতা, অভিভাবক, শিশু, বৃদ্ধ, মানে মৃত্যু কে বরণ করে নাই? বাঙালি, অন্য জাতি, হিন্দু, মুসলমান, আপনি নারী, পুরুষ, আপনি কাউকে বাদ রাখতে পারেন, শিশু, বৃদ্ধ, কাউকে বাদ দিতে পারছে না। ফলে এই যে একটা জনগোষ্ঠীর মানে মনে হচ্ছে মাটি ফুঁড়ে উত্থান ঘটলো, এইটাকে তো আপনি আসলে যদি কেউ একক নেতৃত্ব কিংবা এককভাবে তার শুধুমাত্র ক্রেডিট দাবি করে, সেটা যুক্তিসঙ্গত হবে না, ন্যায়সঙ্গত হবে না। এবং সেইখানে ধরেন বিভিন্ন পরিস্থিতির কারণেই কিন্তু ছাত্রদের আন্দোলনটাকে অন্যরা সমর্থন জুগিয়ে গেছে। কারণ এই নেতৃত্বটা শুধু সেই সময়ে কেউ মানে কয়েকটা মানে কেন্দ্র বদল হতো, তাহলে আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হতে পারত। ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা নিজেরা আলোচনা করেছি, এবং আলোচনা করেই আমরা এটা ঠিক করেছি যে ছাত্ররা এটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের কাজ আমাদের সর্বাত্মক সহযোগিতা করা এবং সেটার সাথে অংশ নেওয়া। এবং সেই হিসেবে দেখলে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মানে ব্যাপকভাবে উল্লেখযোগ্য সংখ্যক হারে তারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। কাজে এই পুরো বিষয়টা ওই জায়গা থেকে আমি বলবো যে এটার কোনো ওই সুযোগটা নেই। কিন্তু তারপরে তো ধরুন অনেকেই তো অনেক রকম দাবি করে, তাই না? আজকাল তো কেউ কেউ দাবি করছেন তারা একমাত্র দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। তো সেইটাও তো এখন ধরেন আমি আসছি এটাতে, আমি বলছি যে ধরুন দাবি করা এক জিনিস, আর আমরা কোনটা আসলে শেষ পর্যন্ত যাব সেটা আরেক জিনিস। এটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়াটাই শেষ পর্যন্ত একটা এফেক্টিভ জায়গা হয়েছে। যে কারণ যেহেতু এমনভাবে এটা এগিয়ে গিয়েছিল যেখানে আসলে সকলের বাস্তবতাটাই যেটা দেখেছি অনেক দলের ক্ষেত্রে, তারা এটা সময়ের কথাটাই বিবেচনায় এটা আসলে হয়তো তাদের পক্ষে সম্ভব ছিল না, দলের বৈঠক সমস্ত কিছুর জায়গা থেকে। তো সব মিলিয়ে এখন যেটা হওয়া দরকার সেটা আমি মনে করি যে এটা যে একটা জুলাই অভ্যুত্থান যেভাবে জনতার অভ্যুত্থান হিসেবে, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান হিসেবে, সকলের অংশগ্রহণের অভ্যুত্থান হিসেবে এসেছিল, সেই সকল অংশীদারি শক্তির সম্মিলিত একটা ঘোষণা
তার মানে সকলের চিন্তার এবং ন্যূনতম ঐক্যের প্রতিফলন হিসেবে ঘোষণা আসা দরকার, গণতান্ত্রিক উপায়ে তৈরি হওয়া দরকার। সেইটাই আমরা চাইব। মানে এর ব্যত্যয় ঘটলে এটা ইতিবাচক হবে। সাকি, আপনাকে আমি আর একটু কি করি, ৭২-এর সংবিধান কি এখন বাতিল করা সম্ভব? না, দেখুন, বাতিল করা সম্ভব তো যে কোনো কিছু যে কোনো সময়। প্রশ্নটা হচ্ছে যে বাতিল করাটা সবাই একমত হচ্ছে কিনা, এটা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত আসছে কিনা, এবং মানে এই মুহূর্তে তার বাস্তবতাটা, অর্থাৎ প্রয়োজনীয়তা, বাস্তবতা সবকিছু। এখন এইটা নিয়ে রাজনৈতিক পার্থক্য আছে। কেউ কেউ মনে করছেন এটা এখনই প্রয়োজনীয়, এটাই বাস্তব, এটাই এখন করতে হবে, কিন্তু আবার আরেকজন নাও মনে করতে পারে। ৮ তারিখের পরে যে জিনিসটা হয়েছে, যে অংশীদাররা এখন আর কেউ এককভাবে সিদ্ধান্তটা গ্রহণ করার জায়গাটাতে নেই, ফলে এখানে একটা ডেমোক্রেটিক কনসেনসাস দরকার, অর্থাৎ অংশীজনদের মধ্যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, তার ভিত্তিতেই আমরা এগোতে পারি। না হলে অভ্যন্তরীণ মানে দ্বন্দ্ব আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারে। সেই জায়গা থেকে আমরা বলবো যে যার যার দলগত অবস্থান তো বিভিন্ন রকম আছে। কেউ সংস্কার চাইছে, আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। কেউ রূপান্তর চাইছে, কেউ মেরামত চাইছে, কেউ ৩১ দফার মধ্যেই বিষয়টাকে চাইছে, কেউ তার সাথে বাড়িয়ে চাচ্ছে। চাওয়ার তো মানে আপনি কোথায় এসে দাঁড়াবেন, তার ম্যান্ডেটটা অ্যাকচুয়ালি একটা ৫ তারিখের ম্যান্ডেট। সেটা অনুযায়ী আপনি ৮ তারিখে একটা যাত্রা শুরু করেছেন। সেইটার পরে যাই কিছুই ঘটুক, ওটা ভুল হয়েছে কি সঠিক হয়েছে সেই প্রশ্ন আপনি এখন আর কারেক্ট করার জায়গাতে আপনি ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে পারেন। মানে আপনি যাই করবেন সেটা কারেকশনই করেন অথবা ওই পদ্ধতিতে এগোন, সেটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে হবে। এবং অথবা আপনাকে আরেকটি ম্যান্ডেট, আইদার ইলেকশন অর আরেকটি বিপ্লব, মানে এই কোনো না কোনো পথে আপনাকে যেতে হবে। ফলে আমি মনে করি পদ্ধতিগত দিক থেকে ৫ তারিখ যে ম্যান্ডেট দিয়েছে সেই অনুযায়ী আপনারা ৮ তারিখ যে যাত্রা শুরু করেছেন, এরপরে যা কিছু পরিবর্তন তা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে হবে। দ্যাট ইজ দি প্রিকন্ডিশন। অনেক ধন্যবাদ। ঠাকুর, আপনি কি মনে করেন? না, আমি মনে করি যে সংবিধান, আমাদের সংবিধানের, আমি আপনাকে মোটামুটি আপনি যে প্রয়োজনীয় চ্যাপ্টার যা আছে আপনি আমার মুখস্থ বলতে পারি, আমি জিজ্ঞেস করলে সংবিধানের এমন কোনো সেকশন, এমন কোনো আর্টিকেল নাই যেখানে আপনার কোনো ভালো কাজকে আটকায়। আপনার কোনো ভালো কাজকে, কোনো জনগোষ্ঠীর, কোনো গোষ্ঠীর জন্য আপনি ভালো কাজ করবেন, মেডিকেল ফ্যাসিলিটি দেবেন, যা কিছু দিবেন, কিছুই আটকাচ্ছে না। কিন্তু এই কনস্টিটিউশনে আমাদের আটকাচ্ছিল যে জায়গায় 15th অ্যামেন্ডমেন্ট, আমাদের যে অধিকারগুলি ছিল, আমাদের ভোটাধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকারগুলি, এইগুলোকে সে একটা একনায়ক পরিস্থিতি তৈরি করেছিল। এটা না হলে কিন্তু একটা মোটামুটি একটা ভালো পজিশন আছে, সুন্দর আছে। আমি আপনাকে বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশন তো যথেষ্ট ফাংশন করছে। তো সেইখানে আপনি চারু মজুমদারকে হত্যায় কি সংবিধান আটকাইছে? প্রমোট করছে, প্রমোটও করেনি, আটকাইতে পারেনি। মালদ্বীপের যে সংবিধান, কনস্টিটিউশন, এটা পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট কনস্টিটিউশন। এতে এমন কোনো ভালো জিনিস নাই যা ইনক্লুড করা হয় নাই, বাট এটা ফাংশন করছে না, ইনফ্রাস্ট্রাকচারেড। তো আমি এমন কোনো থিসিস লিখতে চাই না যা আমার সেখানে সংবিধান কাজ করবে না। তো প্রথম কথা হচ্ছে, কাজ করার জন্য আমার ন্যাশনাল ইউনিটি দরকার। যে কোনো জিনিসে, ইভেন টোটাল কনস্টিটিউশন ছাড়া জাতীয় ঐক্যমত্য যদি থাকে, আমি সব ভালো কাজ করতে পারবো। আর যদি আমার কনস্টিটিউশনে যা লিখাই থাকুক না কেন, আমি একজনকে আমি পুলিশকে লয়ে গেলাম, ছাদে নিয়ে উঠালাম, ধাক্কা দিয়ে ফেলে দিলাম, বললাম যে এইসব প্রচার করে দিলাম যে ও লাভ দিয়ে আত্মহত্যা করেছে। আপনার পল্টনের ঠিকানা টাওয়ারে একজন রাজনৈতিক কর্মী ছাদে নিয়ে পুলিশ টুপ করে ফেলে দিছে নিচে, বলছে পুলিশকে দেখে নাকি সে লাভ দিয়ে আত্মহত্যা করছে, লাভ দিয়ে পড়ে মারা গেছে। সংবিধান ধরে রাখছে এখানে। তো কি বলতে চাচ্ছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে সংবিধান ৭২-এর সংবিধান এটা মুজিববাদী সংবিধানও না, এটা সংবিধান ফ্যাসিস্টও না। সংবিধান ফ্যাসিস্ট তৈরি করে না, যে শাসক তিনি নিজেকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করেন এবং তার জন্য প্রয়োজনীয় সংবিধানের কিছু কিছু জায়গায় তার কিছু গুটি তৈরি করে সেট করেন। আমার কথা হচ্ছে যে একজন ফ্যাসিস্ট শাসক তার প্রয়োজনে যে গুটিগুলি সংবিধানের মধ্যে স্থাপন করেছিল ওগুলি অপসারণ করেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, আমি সাকিব ভাই এখানে আছে, আজকে নতুন কনস্টিটিউশন তৈরি করতে গেলে
যে পজিশনটা তৈরি হবে, আমি শহীদ মিনারের বক্তব্যটা শুনছিলাম, সকল ক্ষোভ হলো সংবিধানের পর, এই সংবিধান মুজিববাদী, এই সংবিধান ফ্যাসিস্ট। নো, আমি আপনাকে বলছি যে আর এরপরে আমাদের যে শীতকালীন ওয়াইজিন যারা আছেন, এরা যে নেমে যাবে বেহেস্তের টিকিট লোন, আর সেই কী বলে ইসলামিক রিপাবলিক তৈরি করেন, বেহেস্তের টিকিট নিয়ে বেহেস্তে চলে যান। এই ৯২% মুসলমানের দেশে আপনি কনস্টিটিউশন রিরাইট অথবা নিউলি ফর্ম করতে গেলে এটার যে ব্যবস্থাটা তৈরি হবে, আপনি দেখুন এটা আপনি সামাল দিতে পারবেন না। কারণ আমি আপনি বলছি, এরশাদের মতো একটা লোক, এরশাদের মতো একটা ঘৃণিত লোক, যে কিনা বলছে যে রাষ্ট্রের ধর্ম ইসলাম, এটার প্রয়োজনই ছিল না। এটাকে আমি আওয়ামী লীগ অপসারণ করতে পারছে? আওয়ামী লীগ অপসারণ করতে পারে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, আজকে যারা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র চান, রাষ্ট্রকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চান, রাষ্ট্র একটা প্রগতির দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবে, মানুষের কল্যাণ রাষ্ট্রে এগিয়ে যাবে, একটা ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে, আমি কাউকে অপদস্থ করব না, আমি তার শুধু বিচারের জন্য তাকে ন্যস্ত করব, আমি তাকে অপদস্থ করব না, তাকে আমি অপমানজনক কোনো কাণ্ড ঘটাবো না তার সাথে। আমরা যারা এই জিনিসের সাথে বিশ্বাস করে বেড়ে উঠেছি, আমরা একটা প্রজন্ম, ৯০-এর পরবর্তী প্রজন্মটা, আমরা মনে করি যে এই কাজটাতে হাত দেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য আমি বলছি যে সংবিধান যে এর চেয়ে ভালো সংবিধান রচনা করা সম্ভব না, সম্ভব, কিন্তু আপনাকে এটা কার্যকর করার জন্য পরিস্থিতি আছে কিনা, আর ২ নম্বর, এটা নিয়ে আপনি হাত দিতে গেলে যে পরিস্থিতি হবে, এটা সামাল দেওয়ার মতো আমরা ক্ষমতা রাখি কিনা। আমরা ঝুঁকিপূর্ণ এবং আমি এখানে আমি ভিন্নভাবে চিন্তা করি, কিছু দ্বিমতের জায়গা আছে, সেটা আমি পরিষ্কার করি, সেটা বলি। সেটা হচ্ছে যে ৭২ সালে যে সংবিধানটা তৈরি হয়েছে, সেইটার গঠন প্রক্রিয়ার মধ্যে সমস্যা আছে। অর্থাৎ একটা জনগোষ্ঠী যখন একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এবং এত লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, জীবন উৎসর্গ, তার মধ্যে দিয়ে একটা রাষ্ট্রপতন করেছে। এর আগে যে ৭০ সালের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের গঠিত পাকিস্তানের জন্য যে সংবিধানের তৈরি করতে হবে, সেটার জন্য যে গণপরিষদ, সেটাকেই আবার ৭২ সালে এসে গণপরিষদ হিসেবে ঘোষণা দিল, যেখানে প্রায় ৬১ জনের উপরে প্রতিনিধিত্বই ছিল না, নানা কারণে বাতিল হয়ে গেছে। ১ কোটির উপর মানুষের প্রতিনিধিত্ব, ৬৬ জন, হয়তো আরো ৩ জন, মানে ৪০৩ জনের হলো ৪০০। তো এখন ৬১ জনের উপরে বললাম আমি, এক্সাক্ট সংখ্যাটা ৬৪ না ৬৬, সেটার নিয়ে অনেক রকমের দ্বিমত আছে। তো যাই হোক, সেখানে আপনার যে জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই আপনি ৭১ সালের যে বিরাট অভিজ্ঞতা পুরো জনগোষ্ঠীর, সেটাকে আপনি পুরো নাই করে দিচ্ছেন। ৭০ সালে তো অনেকে ইলেকশনে অংশ নেয়নি, কিন্তু ৭১ সালের যুদ্ধ তো কোনো কৌশলের প্রশ্ন ছিল না, অস্তিত্বের লড়াই ছিল। ফলে যারা রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছে সেটা একটা পক্ষ, পুরো বাংলাদেশের বাকি সকলেই কিন্তু একটা যুদ্ধের জায়গা অবস্থান নিয়েছে, একটা দেশের স্বাধীন নতুন রাষ্ট্রের পত্তনের পক্ষে অবস্থান নিয়েছে, এবং তারা যার যার জায়গা থেকে কেউ যুদ্ধ করেছেন, কেউ তাকে সহযোগিতা করেছেন। এই যে পুরো একটা জনগোষ্ঠীর উত্থান, তার রাজনৈতিক চৈতন্যের বিরাট পরিবর্তন, এইটা ৭২ সালের গণপরিষদে ধারণ করেন, এটা হচ্ছে তার গঠনগত সংকট। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে ৭১ সালের ওই যে ঘোষণাপত্রে যে রাষ্ট্রের লক্ষ্য ঠিক করা হলো যে এইটা তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ৭২ সালের সংবিধানে সে মূলনীতি আবার বদল ঘটলো, সেটা কিন্তু আর পিপলের কনসেন্টের ভিত্তিতে হয়নি। ৭১ সালে ওই ঘোষণা কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করেছিল, আপনি ওই জায়গাটা ওটা থাকেনি। এবং সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে ক্ষমতা কাঠামোটা তৈরি হয়েছে, সেই ক্ষমতা কাঠামোর মধ্যে এখন সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে, তাকে জবাবদিহিতার ঊর্ধ্বেই কেবল সংবিধানের ঊর্ধ্বেই স্থাপন করে ফেলা হয়েছে। মানে তারকে আপনি পুরো সংবিধান তন্ন তন্ন করে খুঁজেন, মানে প্রধানমন্ত্রীকে আপনি কোনোভাবে ধরতে পারবেন না, প্রধানমন্ত্রী সব কিছুর ঊর্ধ্বে। এইটা পৃথিবীতে এক ধরনের ইউনিক সংবিধান, যেখানে ন্যূনতম কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স প্রাইম মিনিস্টারের জন্য রাখা হয়নি। এবং অধিকারের কথা বলা হয়েছে অনেক, মানে অধিকারের কথা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো অনেক ধরনের এক হাতে অধিকার দিয়ে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা, কারণ মূল পাওয়ারটা যেভাবে এক্সারসাইজ হবে সেটাই তো আসল ব্যাপার। মানে আমরা বন্দোবস্তের কথা বলি, বন্দোবস্ত মানে হচ্ছে ক্ষমতা কীভাবে, ক্ষমতার বন্দোবস্ত মানে ক্ষমতা কীভাবে বিন্যস্ত হবে, ক্ষমতা কীভাবে কাজ করবে। তো সেই কাজ করার জায়গাতে সব ক্ষমতা যখন একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে, তিনি যে কোনো ক্ষমতায় কেড়ে নেওয়ার ব্যবস্থাটা তৈরি করতে পারেন। সেটাই নানান যুক্তিতে কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা কি প্রত্যেকটি বিষয়কে যুক্তিযুক্ত করার চেষ্টা করে নাই?
এই যখন আমাদেরকে ভোটাধিকার কেড়ে নিয়েছে, বলেছে যে সব জামাত শিবির শত্রু, তারপরে এদের বাকিরা এদের সব দালাল, অথবা তাদের সাথে ট্যাগ করে দিয়েছে, ট্যাগ করে করে বলেছে এরা সব দেশের শত্রু, অতএব এদেরকে মানে গুম করা, খুন করা জায়েজ, ভোট দেওয়ার মানে থেকে বিরত রাখলেও কোনো অসুবিধা হচ্ছে না, কারণ দেশের স্বাধীনতা রক্ষা করছে তারা। এই যে তাদের নানান যুক্তিতে মানুষের অধিকার হরণ করার নানান রকম চেষ্টা, এটা এই ক্ষমতা তাকে সাহায্য করেছে। হ্যাঁ, এটা ঠিক যে আইন তো তাকে এটা বলে নাই যে তুমি এটা করতে পারো। পুলিশ যখন উপর থেকে টুক করে ফেলে দিয়ে বলে, এটা ডেফিনেটলি পুলিশ একটা অন্যায় করছে এবং সে মিথ্যাচার করছে। কিন্তু এটাকে পুলিশ যে মিথ্যাচারটা করলো, এটাকে ধরার মতো পাওয়ার স্ট্রাকচারটা কি আছে, জবাবদিহিতার জায়গাটা কি আছে? নাই। ওইখানে পুলিশ রেহাই পেয়ে যায়, পুলিশ ওখানে কোনো জবাবদিহিতার মুখোমুখি হয় না। পুলিশকে একটা অ্যাবসলিউটলি দলীয় বাহিনী, একেবারে দলীয় না, মানে নিজেদের একেবারে কি বলে যে আমার নিজস্ব বাহিনী, একজন ব্যক্তি যেভাবে বলছে সে অনুযায়ী পুরো পুলিশ কাজ করছে, হ্যাঁ, সেইভাবে ব্যবহার করা সম্ভব হয়। এই যে কোনো মিনিমাম চেকস অ্যান্ড ব্যালেন্স এই পাওয়ার স্ট্রাকচারটা নাই। আমরা কিন্তু ওইটাকেই হচ্ছে 31 দফা এবং অন্যান্য সমস্ত জায়গাতে যতটা সম্ভব, সবটা 31 দফা বাস্তবায়ন হলেই পুরো পাওয়ার স্ট্রাকচার গণতান্ত্রিক হবে, এটা আমিও মনে করি না। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা ন্যূনতম ঐক্য ওই জায়গায় এসেছিল, যে কিছু কিছু পরিবর্তন একটা জায়গায় স্বীকৃতি পেয়েছে। তার মানে এখন যেটা হচ্ছে, যেটা আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে বিবেচনা করা দরকার, সেটা হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনতার স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাটা একটু আরো বড় হয়েছে। এটাকে আমরা মিট আপ করবো কিভাবে, এই চ্যালেঞ্জটা রাজনৈতিক দলের সামনে আছে। ফলে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে। এখন আমাদের লক্ষ্য কি, এটাকে ঠিক করতে হবে। অভ্যুত্থান কি রায় দিচ্ছে সেটা ঠিক করতে হবে। অভ্যুত্থান রায় দিয়েছে যে এই ফ্যাসিবাদটা চলবে না, স্বৈরতন্ত্রটা চলবে না, কাজেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে। মানে এটা হচ্ছে একেবারেই বলতে পারেন যে এটা তার অনিবার্য মানে রায়। মানে আপনি যখন বলেন যে ফ্যাসিস্ট চলবে না, তখন তাকে বিপরীতে গণতন্ত্রের প্রশ্নটাই আসে। কাজেই এই গণতন্ত্রের যে একটা সংবিধান, সেই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠাটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন এইটা আপনি কিভাবে এটা অর্জন করবেন? বিদ্যমান সংবিধানকে সংস্কার করে করবেন, পুনর্লিখন করে করবেন, নাকি বাতিল করে আবার নতুন করে লিখে করবেন? এটাও কনসেনসাসের ভিত্তিতে হওয়া দরকার। আমার বক্তব্য হচ্ছে পদ্ধতিটা, লক্ষ্য ঠিক করেন এবং পদ্ধতিটা হবে কনসেনসাস। লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক সংবিধান, পদ্ধতি কনসেনসাস, কারণ আপনি এখনো আবারও মানে কমন মিনিমামের জায়গা থেকে আপনি আসলে সরতে গেলেই আমাদের মধ্যে বড় আকারের বিরোধ সৃষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার বলার না থাকলে আমি অন্য প্রসঙ্গে যাই। এই মুহূর্তে খবর আসলো যে সচিবালয়ে কদিন আগে যে আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। তদন্ত কমিটির রিপোর্টও বলছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আপনি কীভাবে দেখেন? শর্ট সার্কিট যে এত জায়গা থেকে একসাথে এরকম হয়, এটা আমি প্রথম শুনলাম। তবে কি বলে, রাজ সিদ্ধান্ত যেহেতু, এটা নিয়ে একটু জেনে শুনে বিতর্ক করি, তো আমার কাছে রিপোর্টটি খুব গ্রহণযোগ্য মনে হয়নি। কেন মনে হয়নি আপনার? কারণ শর্ট সার্কিট হলে একটা জায়গা থেকে হওয়ার কথা, একই সাথে 2-3 জায়গা থেকে যে তারা যে প্রাথমিকভাবে যে বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্যরা বলেছেন যে কয়েক জায়গা থেকে হয়েছে। তো এখন তো দেখা যায় যে শর্ট সার্কিট হলে তো নর্মালি একটা জায়গা থেকে উৎস হবে, কিন্তু তারা বলেছেন উৎস বিভিন্ন জায়গা থেকে ছিল। তো ওইটার সাথে তো তার শুরু এবং এখন যে যা বলছেন রিপোর্টে, প্রাথমিক বক্তব্য এবং রিপোর্টের বক্তব্যের সাথে এক হয়ে মিলছে না। সাকিব ভাই শুনি, জিজ্ঞাসা। দেখুন, কয়েকজন উপদেষ্টা, বিশেষত উপদেষ্টা, তরুণ উপদেষ্টারও তো এটা বলেছেন, মানে যে মানে বেশ কিছু দলিল, প্রমাণ ইত্যাদি নস্যাৎ করার জন্যই এই ধরনের হামলা হতে পারে। ফলে এটা একটা যেমন প্লাস নাশকতার জায়গারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি এভাবে আগুন লাগে, যদি কথার কথা ধরে নেই যে শর্ট সার্কিটও লেগেছে, তাহলে ডেফিনেটলি আমাদের নেগলিজেন্সি আছে। কাজেই আমরা মনে করি যে প্রথমত এটা একেবারেই মানে রাষ্ট্রের নিরাপত্তার সাথে যুক্ত, এবং এইখানে যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে, অনুমান করার অবকাশ আছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস এখানে নষ্ট হয়েছে এবং সেইগুলো নষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে। এবং এই কারণেই একদিকে নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে এই উদ্দেশ্য, দুই কারণেই আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে, সমস্ত সক্ষমতা দিয়ে এইটা
তদন্ত করা উচিত, যেন এটা একটা সাধারণ তদন্ত হয়ে একটা জিনিস আপনি বলে দিলেন, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নের জায়গা থেকে এটা চায় না। ফলে আমি আগেও এই বিষয়ে মন্তব্য এটাই করে, আমাদের জায়গাটা এটাই ছিল যে আমাদের স্টেটের একটা সামর্থ্য লাগে না, আমি কতদূর পর্যন্ত তদন্ত করতে পারি, উচ্চতর তদন্ত করার সক্ষমতা, সব ধরনের এবিলিটি, টেকনোলজি আমার কাছে আছে কিনা। তো সেইগুলো যতটা আছে, প্রয়োজনে যদি মানে আরও এই টেকনোলজি করতে হয়, সংগ্রহ করতে হয়, সেটা করেও এটা তদন্ত করা উচিত। কারণ এটা আমরা মনে করি যেটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং বিশেষভাবে যে ভয়ঙ্কর লুটপাট হয়েছে। আপনি একটা দেশের মানে কি বলে যে জাতীয় অর্থনীতি $500 বিলিয়ন আপনি প্রায় অর্ধেকের কাছাকাছি নাই করে দিয়েছেন, মানে পাচার করে ফেলেছেন লুটপাট। সেই শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেই জায়গা থেকে এখানে আমাদের অবশ্যই মানে এটাকে তদন্ত করা উচিত, আরো ভালো তদন্ত আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঠাকুর, আপনি জানেন যে প্রসঙ্গ দেশপ্রেমিক, কারা কারা দেশপ্রেমিক, সংজ্ঞাটা কি? শুনুন, ইদানিং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কি বিএনপি বাম দিকে ঝুঁকে পড়েছ কিনা। আমরা জিয়াউর রহমানকে রাজনীতিতে পেয়েছি, আমি ইন্টারমিডিয়েটে পড়ার সময় খুব ভালোভাবে পেয়েছি, ওনার 2টা ক্লাস পেয়েছে, যার কারণে আমার ডানে বা বামে ঝুঁকার কোনো সম্ভাবনা নেই। তো আমি আপনি বলি যে আজকে যে এই বক্তব্যটা নিয়ে আলোচনা হচ্ছে, জামায়াতের আমির তিনি বললেন যে সেনাবাহিনী এবং জামাতই হচ্ছে একমাত্র পরীক্ষিত দেশপ্রেমী। তো এখানে সাকিব ভাই মনে হয় কথাটা অফলাইনে না অনলাইনে বললেন, অন ইয়ারে বললেন যে 6 সেপ্টেম্বর 1971 সালে গুলাম আজম বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী এবং জামায়াত ইসলামী একমাত্র দেশপ্রেমিক, বাকিরা সবাই গাদ্দার গাদ্দার এবং কাফের কাফের। তো এখন ডাক্তার শফিকুর রহমান উনি কি বলবেন কিনা যে সেনাবাহিনী এবং জামায়াত ইসলাম ছাড়া বাকি যা আছে সবাই গাদ্দার 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 এবং কাফের কাফের কাফের? এটা বলতে পারেন উনি? বলুন। কলকাঠি তো বহু কিছু নাড়ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা, এরা যে যারা জীবন দিতে যায় যখন মানুষ, আমি তাকে একবারে খাটটা ক্লিন বলেই তো মনে করব। কিন্তু এদের অনেকগুলি ছেলের বক্তব্য যেটা মনে হয় যে সে তার মুখ দিয়ে যা বলছে এটা ওর বক্তব্য না, অন্য কারো বক্তব্য। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে আজকে যে নতুন করে যে দেশপ্রেমের সংজ্ঞা দেওয়া হচ্ছে, আমি জিজ্ঞেস করি 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনীর জন্ম হয়েছে, ওই সেনাবাহিনীর জিয়াউর রহমানের সামনে যদি জামাতের নেতারা পড়তেন কি হতো, খালেদ মুশারফের সামনে পড়তেন কি হতো, আমাদের কি বল শফিউল্লাহর সামনে পড়তেন, ওদের কি পরিণতি হতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে জামাতে ইসলাম পড়লে কি হতো, আর পাকিস্তান সেনাবাহিনী পড়লে কি হতো। পাকিস্তান সেনাবাহিনীর পড়লে যা সাম হইতো ঠিক তেমনি জামাত ইসলামের ক্ষেত্রে একই হইতো। তো জামাত ইসলাম আজকে যে সংজ্ঞা দেন যে সেনাবাহিনীর সাথে মিলিয়ে নিজেদের অবস্থান করেন, সেনাবাহিনী তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিকশিত, আর আপনার অবস্থান জামাত ইসলাম বিকশিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতার মধ্য দিয়ে বিকশিত। তো জামাত আর সেনাবাহিনী তো এক হতে পারে না, জামাত আর মুক্তিযুদ্ধ যেমন এক হতে পারে না, জামাত আর সেনাবাহিনীও এক হতে পারে না। অনেক ধন্যবাদ। সাকি, আপনি খুব চিন্তিত মনে? না, চিন্তিত না। আমি যে কথাটা বলছি যে দেখুন, যে কোনো দল তো নিজের দাবি অনেক রকমই করে। হ্যাঁ, আপনি প্রত্যেক দলই যখন একটা দল গঠন করে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করা, সেটাই তো তার একটা প্রায় গঠনগত একটা অবস্থান। কিভাবে সেটা প্রকাশ করবেন সেটা হচ্ছে বিষয়। আপনার প্রকাশের মধ্যে গণতান্ত্রিক অ্যাপ্রোচ থাকতে পারে, যে অন্যদের প্রতি আপনার মর্যাদাবোধ থাকতে পারে, আবার আমি একমাত্র আর বাকি কেউ নাই, এইভাবেও প্রকাশ করতে পারেন। তার যার যার দ্বারা সেই দল কিংবা ব্যক্তির দৃষ্টিভঙ্গি, তার আচরণ এবং তার নানানভাবে মানে গণতান্ত্রিক যে বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হয়। তা আমার মনে হয় যে এই বক্তব্যের মধ্যে গণতান্ত্রিক বৈশিষ্ট্যের সমস্যা আছে, এবং ঐতিহাসিকভাবে এই বক্তব্য একেবারে সিদ্ধ না। যদি কেবলমাত্র জামাত ইসলামী দেশপ্রেমিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতেন, সেটা একটা বক্তব্য তাদের দল সম্পর্কে তারা দিতেই পারেন। কিন্তু যখন তারা সেনাবাহিনী এবং কি বলে জামাত ইসলামী বাংলাদেশের 2টি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলেন, তখন তারা ঐতিহাসিকভাবে একটা বড় মানে বিপজ্জনক কথা বলেন। কারণ 1971 সালে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এবং সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তারা
জামাতে ইসলামী রাজনৈতিক অবস্থান নিয়ে পরস্পর মুখোমুখি জায়গায় ছিল। এবং যেটা একটু আগে উনি বললেন, যেটা আমি অফ এয়ারে বলছিলাম, যে 6ই সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম বলছে যে এখন দেশের দুটি দেশপ্রেমিক শক্তি, পাক সেনাবাহিনী এবং জামাতে ইসলামী। তো বাকিরা সবাই গাদ্দার, ইসলামের শত্রু এবং কাফের। এই যে তার গোলাম আজম সাহেবের বক্তব্য, তো সেইটা মানে এই সময় এই বক্তব্য আসলো কেন? এই সময় এই বক্তব্যটা আসলো কেন? কোন সময়? এই মুহূর্তে তো একজন ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন, না এটা তো তিনি বলেছেন, তিনি তো 24শে ডিসেম্বর রংপুরে বলেছেন। এখন কেন বলেছেন উনি ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু ওনার বক্তব্যটা তো আর এখন আর ওনার থাকে না, এটা তো টেক্সট হয়ে গেছে, তাই না? তো এই টেক্সটের উপরে আমাদের তো আলোচনা থাকবেই। এবং সেইখানে যখন সেনাবাহিনীর সাথে মিলান, যে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা 71 সালে যুদ্ধ করেছেন, সেই সেনাবাহিনী এখন তার সাথে তারা মিলিয়ে যখন বলেন, এবং যেখানে যুদ্ধের মধ্যে তাদের এই অবস্থান থাকে, সেটা খুবই বিপজ্জনক স্টেটমেন্ট হয়। আমরা মনে করি যে মানে বাংলাদেশে জামায়াতে ইসলামীর 1971 সালের ভূমিকা যে তারা নিয়েছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর গণহত্যার কোনো না কোনো ফর্ম অফ অংশীদার তারা ছিলেন, তাদের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন, এবং তারা নিজেরাও সেটাকে সমর্থন দিয়েছেন। এই যে অবস্থান, এটা পরিষ্কার করে বলে রাজনৈতিকভাবে। কাজেই তাদের সেটার মূল্যায়নটা কি? তারা মাঝে মধ্যেই বলেন যে আমরা কখনো মানে আমাদের কোনো নেতা ক্ষমা চেয়েছেন কিংবা অমুক। তো যদি তাদের ফর্মাল পজিশন থাকে, তো সেটা জনগণকে তো জানানো উচিত যে তাদের আনুষ্ঠানিক অবস্থান, ফর্মালিটি তারা কখনো রাজনৈতিকভাবে তারা এই তাদের ভুল পর্যালোচনা, তারা জাতির কাছে ক্ষমা চেয়েছেন কিনা, বাংলাদেশের প্রতি তাদের আনুগত্যের আনুষ্ঠানিকতার জায়গাটা কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু আছে, এবং এই প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে আছে। এইটাও কিন্তু রাজনৈতিক মানে নতুন বন্দোবস্তে মীমাংসার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে হিসেবে থাকে। আমি যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা তো নিষিদ্ধ করার মানে এটা কোনো যে কাজ দেয় না, সেটা তো আসলে নানানভাবে হিস্টোরিক্যালি প্রমাণিত হয়েছে। কিন্তু এই যে একটা যে পরিবর্তিত বাস্তবতায় মানে একটা যে আত্মসমালোচনা, পরিশোধন, এইটা বাংলাদেশে অন্তত পক্ষে বলা যায় প্রায় যে এর কোনো উদাহরণই আসলে আমরা মানে দেখতে পাচ্ছি না। এখানে আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ এই যে মানে একটা ভয়ঙ্কর নির্বিচার গণহত্যা কিংবা আমাদের সন্তানদের হত্যা করলো, আওয়ামী লীগের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখেছেন? মানে কোনো রকম তাদের অনুশোচনা, কোনো নেতার কোনো জায়গা থেকে তারা ভুল স্বীকার, এবং এটার যে একটা জায়গা, ও মোটামুটি মনে হচ্ছে আওয়ামী লীগ জামাত ইসলামের লাইনই মানে অনুসরণ করছে। এই যে ডিনায়াল বাংলাদেশের পলিটিক্যাল কারেন্সি দেয়, মানে ডিনায়াল, মানে আমি অস্বীকার করলেই সেই জায়গাটা বরং মানে নিজের সেলফ ডিফেন্স দিতে এগোয়, ওই পথই অবলম্বন করছে। আমরা মনে করি এটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সাথে অসঙ্গতিপূর্ণ। নতুন গণতান্ত্রিক ব্যবস্থা এই মানে কি বলে যে জনগণের প্রতি একটা দায়বদ্ধতা প্রকাশ করে। কাজে আপনি যদি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেন, জনগণের প্রতি সেই ভুল স্বীকৃতি বরং সেই দলের নতুন করে ন্যায্যতা সৃষ্টি করে। অনেক ধন্যবাদ আপনাকে। না, আমি এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কনক্লুশনটা হচ্ছে যে গণহত্যার জন্য দুটা দলের বিচার হতে পারে, আওয়ামী লীগেরও বিচার হতে পারে এই গণহত্যার জন্য আওয়ামী লীগের দল হিসাবে, আর 71-এর গণহত্যার সাথে সংশ্লিষ্টতা এবং গণহত্যার জন্য জামাত ইসলামের একই সাথে দুইটা রাজনৈতিক দলের বিচার হতে পারে। 53 বছর তো হইল না কিছুই। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই। 2024 ছিল ঘটনাবহুল, 2025 কেমন হবে রাজনীতি চিত্র? আমি তো আপনার পত্রিকার নিয়মিত পাঠক, দেখলাম যে শতাব্দীতে এইরকম বছর খুব কমই আসে। সত্যি শতাব্দীতে এইরকম বছর খুব কমই আসে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের 24 তো আমাদের জন্য অবশ্যই একটি বিরল বছর। এখানে শুরু হয়েছিল আমি দামি নির্বাচন দিয়ে, শেষ হলো হাসিনার পলায়ন দিয়ে। তো আমরা এর মধ্যে অনেকগুলো অর্জন করেছে, অনেকগুলি অর্জন বিতর্কের মুখে পড়ছে। আমরা হয়তো আমি মনে করি 25 সালের যে রাজনীতিটা হবে, আমরা সব মিলিয়ে আমি মনে করি ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, এই যে পদ্ধতিটা, থিওরিটা আছে, ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, যে ডক্টর ইউনূস যিনি আছেন, আমি মনে করি উনি যথেষ্ট বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, আমাদের জাতির নির্ভরতার প্রতীক উনি এই ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট এই পদ্ধতিটা অনুসরণ করবেন, সবার সাথে আলাপ আলোচনা করে, এবং উনি এক বয়সেও আমি মনে করি রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে মুরব্বী মানুষ।
আমাদের জাতির অভিভাবক হিসেবে, মুরব্বী হিসাবে তিনি এই ভূমিকাটা পালন করে আমাদের যে সমস্যাগুলি আছে এগুলো সেটেল করবেন। অ্যান্ড এখানে আমি মনে করি ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট ইটস এ গুড থিওরি ফর রেজুলেশন দ্য অল প্রবলেমস। ধন্যবাদ। সাকি, যেটা জিজ্ঞেস করতেছি আপনাকে, নিঃসন্দেহে 24 সাল সবচেয়ে, 24 সাল কেন বলতে পারেন, এই পুরো শতাব্দীর মানে অর্থাৎ 2000 সাল থেকে আজকে 2024 সাল 25 সালে আমরা যাচ্ছি, এই পুরো 25-24 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা দুনিয়া কাঁপানো আর কি, দুনিয়া কাঁপানো ঘটনা আমাদের দেশের ইতিহাসের অন্যতম, মানে 1971 সালের পরের সবচেয়ে বড় ঘটনাই আমি মনে করি যে এই জায়গায়। তো সেদিক থেকে ধরেন যেভাবে লড়াই হয়েছে, যে আত্মত্যাগ, যে মানে মানুষের উত্থানের যে জায়গা, তার যে স্বপ্ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওই দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে 1971 সালের যে জন আকাঙ্ক্ষা, কিংবা ওই যেটা লিপিবদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য প্রতিষ্ঠা করবে, এটা যুদ্ধের অঙ্গীকার, সেইটাই রিক্লেইমড হলো। ওইটাই 53 বছরে প্রতিষ্ঠিত হয়নি, সেটা পুনরায় ওইটাই এক শব্দে বৈষম্যহীন বাংলাদেশ তৈরিটা করার জন্য এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো এই জন আকাঙ্ক্ষার যে ইতিহাসের যে ধারাবাহিকতা, ইতিহাসের যে রিলে রেস, এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 71 সাল আর 24 সালের চৈতন্যের দিক থেকে একই, আকাঙ্ক্ষার দিক থেকে একই, এবং এই দুইকে অবিচ্ছেদ্য জায়গা থেকে দেখা দরকার। কারণ অনেকের মধ্যে আবার কখনো কখনো বিপরীত হিসেবে দেখার মানে চেষ্টা দেখা যাচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল জায়গা এবং এটা জন আকাঙ্ক্ষা বিরোধী। কাজেই এই দিক থেকে কে কোনটা কার ন্যারেটিভ তৈরি করবে সেটা তার ব্যাপার, কিন্তু মূল যারা জনগণের আকাঙ্ক্ষার দিক থেকে যদি আমরা ওই ধারাবাহিকতা দেখব, তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের সামনে আমাদের এবার দলের কিছু প্রস্তাবনা যদি বলি, যে 25 সালের কিংবা আগত সময়গুলোতে আমাদের যে মূল কাজ, যে বাংলাদেশের মানুষের এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা। আমাদের দল মনে করে যে মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, নতুন যাত্রা চায়, সেটা সংস্কার, মেরামত কিংবা রূপান্তর যাই বলেন, এইটা মাধ্যমে মানুষ একটা নতুন বন্দোবস্তে পৌঁছাতে চায়। তার জন্য আগামী নির্বাচনটা গণপরিষদের নির্বাচন অথবা নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন, সংস্কার পরিষদ কিংবা সংস্কার সভার নির্বাচন হওয়া উচিত, যাতে সংস্কার কিংবা এই যে পরিবর্তিত জায়গাটা যে গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনের জন্য সেটা তৈরি হয়। এবং একই সাথে আগামী নির্বাচনের প্রথম 6 মাসের মধ্যে অন্তত পক্ষে, মানে 1 বছরের বেশি যাওয়া কোনোভাবেই সম্ভব না, 6 মাসের মধ্যেই যেটা প্রথম কাজ, এই যে মানে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে সকল, সেটার একটা কমন মিনিমাম নির্বাচনের আগেই তার ন্যূনতম ঐক্যর জায়গা প্রতিষ্ঠা করা, সেইটার একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা, এবং সেইটার একটা আইনি এবং নৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি করা, সেই জায়গাগুলো আমাদের জন আকাঙ্ক্ষার মানে প্রকাশ হতে পারে। সুতরাং আমাদের দল থেকে আমরা এটা প্রচার করব, আমরা আমাদের দল থেকে অন্যান্য দলের কাছে অ্যাপিল করব যে আসুন আমরা এই পথ নির্মাণ করি, যেটার মধ্য দিয়ে আমরা আমাদের জন আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে পারি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, মানে 30 সেকেন্ডও নাই, 20 সেকেন্ড আছে। আমি মনে করি যে সকল প্রয়োজনীয় সংস্কার করেই আগামী বছর ডিসেম্বরের আগে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা কায়েম করা সম্ভব, এবং এটা আমি মনে করি যে একটা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই একটা নির্বাচন করা সম্ভব। মোশাররফ ঠাকুর, আপনাকে অনেক ধন্যবাদ। জুনায়েদ সাকি, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ যারা আপনারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।